বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং আরও পরিষ্কার করে বললে বলা যায় বরিশাল প্রেমীবৃন্দ। আমি নিজেও একজন বরিশাল প্রেমী, তো আমি আসলে এই ধরনের অনুষ্ঠানটা আশা করি নাই, কারণ এই ধরনের অনুষ্ঠান করলে কিছু কিছু বাধ্যবাধকতা থাকে, কিছু নিয়ম থাকে, কিছু স্টিপ থাকে, মনে হয় যেন একটা বক্তৃতা করছি। আসলে আমি তোমাদের সামনে বক্তৃতা করতে আসি নাই, তোমাদের সঙ্গে গল্প করতে আসছি। গল্পের বিষয়বস্তু বরিশাল, অবশ্যই বরিশাল। তোমাদের অনেকের সঙ্গে আমার পরিচয় আজকে হয়েছে বা হবে। তোমরা হয়তো জানো না, আমার বয়সী লোক বরিশাল শহর একটু কম আছে। আমার বন্ধুবান্ধব বরিশাল বলতে নাই। আমি শুধু একমাত্র লোক, শুধু বরিশালের প্রেমে, আবারও বলছি বরিশালের প্রেমে আমি বরিশাল হয়ে গেছি। এটা হয়তো এক ধরনের বোকামি। আজকাল বাস্তববাদী জগতে এই ধরনের মূল্যবোধ বা চিন্তাধারা, এটা অবশ্যই একটা বোকামি, কিন্তু আমি ওই ধরনের বোকা হইতে আমার খুব অপছন্দ নেই। তোমরা হয়তো এদের কাছ থেকে একটু বেশি শুনছো, কিন্তু কথাটা ওরকম না হলেও আমি বরিশালের পিছনে কিছুটা সময় নষ্ট করেছি। এই বিষয়ে যাওয়ার আগে, তোমাদের মূল বিষয়ে যাওয়ার আগে, যেহেতু আমার অনুজ প্রতিম গোলাপ তার বক্তব্য শেষ করছে দুইটা গল্প দিয়ে, আমি দুটো গল্প দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। সেটা হয়েছে আরিফ বলছে, আমার ছোট ভাই, যে বিদেশে কি ধারণা হয়েছে। আমি দুই চার জায়গায় বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে। আমি আমেরিকাতে একটা ছোট শহরে গেছিলাম, অত্যন্ত ছোট একটা শহর। ওই জায়গায় আমি শুনছি যে দ্বিতীয় মহাযুদ্ধের একটা মিউজিয়াম আছে। আমি খুব আকৃষ্ট হয়েছি, তো আমি সেখানে গেছি। আমি ওই মিউজিয়ামের মধ্যে ঢুকে আমি দেখছি শুধু একটা গ্রেট কোট ফুটা লাগানো ওই জায়গায়, আর একটা হেলমেট, তারও একটা ফুটা, আর কিছু নাই। আমরা ঢোকার পর একটা সাইরেনের আওয়াজ হয়েছে। তো আমি আসলে বুঝতে পারি নাই যে ব্যাপারটা কি। তো কিউরেটর যিনি, উনি আমাকে বলছেন যে এই আমাদের সম্পদ। মানেটা কি? ওই সাইরেন দিয়া ওনারা বুঝাইতে চাইছেন যে বিশ্বযুদ্ধ চলাকালীন সময় এইভাবে লোকজনকে অ্যালার্ট করা হতো, তার প্রতীক হিসেবে ওই গ্রেট কোডটা রাখা হয়েছে। ওইটুকুনি আমি স্যাটিসফাই হয়ে চলেছি। সেক্ষেত্রে বিবেচনা করলে আমাদের বরিশাল মিউজিয়াম অনেক সমৃদ্ধ, নাকি? আচ্ছা, আর দ্বিতীয়টা আমি বলি, আমি হজ করতে গেছি যখন, তখন একটা সময় দেখা গেছে যে আমাদের যিনি গাইড ছিলেন বলছেন আমরা ওই জায়গায় মক্কার আমরা একটা মিউজিয়াম দেখবো, অত্যন্ত ছোট একটা মিউজিয়াম। আমি ওই জায়গায় দেখছি যে তারা তাদের নিজস্ব ঐতিহ্যকেই শুধু প্লেস করে রাখছে। শুধু এই তারাটা এরকম ছিল, গম্বুজটা আগে এরকম ছিল, এই তলোয়ার ছিল। আসলে ওই যে খুব বিখ্যাত লোকদের তাও না। এর মানে কি? তারা নিজেদের এক্সপোজ করবার জন্য খুব ব্যস্ত ছিল। এখন আমি আমার কথায় আসি। আমার একটু অ্যাকচুয়ালি অনেক আগে আমি কিছু ঝামেলার মধ্যে পড়ছিলাম। এই ঝামেলা থেকে একটু রেহাই পাওয়ার জন্য, 24 ঘন্টা ওই ঝামেলাটা আমার মাথার মধ্যে কাজ করছে, রেহাই পাওয়ার জন্য আমি লেখালেখির সঙ্গে নিজেকে জড়াই, যে যতক্ষণ লেখালেখি করব ওই ঝামেলাটা আমাকে ডিস্টার্ব করবে না। আলটিমেটলি এটা আমার নেশা হয়ে গেছে, এবং একটা পর্যায়ে দেখছি আজকে তোমাদের মতো, যেরকম আমি দুই চারটা বলবো তোমাদের লজ্জা দেওয়ার জন্য না, কিন্তু কেউ তোমাদেরকে দেখায় নাই, সেজন্য তোমরা হয়তো আমি বিষয়ান্তরে চলে যাব, কিন্তু তোমরা যদি কনসেন্ট্রেট করো তাহলে দেখবে যে হ্যাঁ আসলে কোন জায়গায় জানি একটা মিল আছে। তো বিষয়ান্তরে যাবার প্রশ্নটা এই জায়গায় তোমরা মনে রাখবে। তো যখন আমি লেখালেখি করা শুরু করি, তখন আমি প্রথমে শিশু সাহিত্য থেকে লিখি। আমার তিনটা শিশু সাহিত্য আছে, বাচ্চাদের উপন্যাস। আমার এক সময় ধারণা ছিল এটা খুব একটা ম্যাজেস্টিক ব্যাপার, আমি প্রত্যেকটা বিভাগ নিয়ে এক একটা করে স্টোরি লিখছি। আমি 3টা স্টোরি লিখছি, ওটা ভিন্ন প্রশ্ন। ওইটা লিখতে যেয়ে এক সময় আমি বরিশালের প্রতি আকৃষ্ট হই। তখন আমি একটা বই লিখি, বরিশাল ইতিবৃত্ত। ক্রমান্বয়ে আমার আগ্রহটা বৃদ্ধি পাইতেছে। এখন পর্যন্ত আমি দেখি যে রত্ন, যে সম্ভার আমাদের এখানে রয়ে গেছে, এগুলো অনাবিষ্কৃত। আমি আশা করি এইটা তোমরা করবা। আমি বিশ্বাস করি যে এটা তোমরাই করতে পারো, আমরা না। আমাদের বয়সটা শেষ হয়ে গেছে, এইটার মূল কথা। এরপর তুমি দেখো, আমি একটা পত্রিকা সম্পাদনা করছিলাম যেটার নামও কিন্তু বরিশাল। এইটা হলো বরিশালের প্রথম ঐতিহাসিক পত্রিকা, যেটা কোনো কবিতা নাই, কোনো গান নাই, শুধু বরিশালের বিষয়বস্তু। এটা আমি বরিশাল জাদুঘরের জন্য আমি আছি। আমার যে কটা রচনা আছে এর ম্যাক্সিমাম রচনা হয়েছে বরিশাল নিয়ে।
এখন আমরা মূল প্রসঙ্গে যাই। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হয়েছে বরিশালের নামকরণ, বরিশাল সম্পর্কিত আলোচনা আর কি। তো তোমরা এই জিনিস আলোচনাটাকে বা ওই গল্পটাকে ফর্মাল নেবা না, ফর্মাল নিতে গেলেই মুশকিল হবে। আমরা জাস্ট গল্প করছি। আমরা চাই তোমাদের আগ্রহ বৃদ্ধি হোক। গোলাপ যে কথাটা বলছে যে এরকম 50টা সেমিনারের মূল্য শুধু একটা জায়গায় যে স্টিক করবে, যদি এইরকমের ঐতিহ্য সমৃদ্ধ আলা কোনো জায়গায় আমরা যাই। সে আল্লাহর মসজিদের কথা বলছে, কসবার মসজিদের কথা, প্রত্যেকটা জায়গায় আমি গেছি। আমি আশা করব ভবিষ্যতে হয়তো খুব শীঘ্রই আমরা সবাই মিলে ওই জায়গায় যাব এবং আমরা সেই স্পর্শটা নেব আমাদের ঐতিহ্যের, আমাদের ইতিহাস, আমাদের বাহাদুরি। এবার আমি দ্বিতীয় প্রশ্নে আসছি। আমাদের বিষয়বস্তু ছিল এখানে বরিশালের নামকরণ। আসলে এই বক্তব্যটা তো খুব লম্বা করার স্কোপ নাই, সেহেতু আমরা মধ্যে মধ্যে একটু বিষয়ান্তরে যাব। প্রথমে যদি আমরা বরিশালের নামকরণ নিয়ে আলোচনা করি, অবশ্যই আমরা কিছু জিনিস দেখব যে বরিশালের শুরু থেকে বরিশালের ইতিহাসটা কিছুটা অস্পষ্ট। আমরা ঠিক জানি না কখন থেকে বরিশালের ইতিহাসটা শুরু হয়েছে। কোনো সমস্যা? হ্যাঁ, আচ্ছা, কখন থেকে বরিশালের ইতিহাসটা শুরু করছে এটা একটা আশ্চর্য ব্যাপার। আমাদের ইতিহাসবিদেরা, আমরা তো শৌখিন ইতিহাসবিদ, মানে অনেকটা আগ্রহের বশবর্তী হয়ে করছি, আমাদের কিন্তু ট্রুলি জানা নাই যে বরিশালের লোকবসতি কবে থেকে শুরু হয়েছে, এই নামকরণগুলো কবে শুরু হয়েছে, আমাদের ঐতিহ্য কি। আমরা ভাষা 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 জানি। ইভেন আমরা যদি এইটা জানি যে এই কালেক্টরেট বিল্ডিংটা কবে হয়েছে, আমরা বলতে পারবো না। বরিশালের প্রশাসনিক ভবন কোনটা আমি নিশ্চিত, আমি বাজি রাখতে পারি, ইভেন আমার ডান হাত পর্যন্ত, এটা আমার দীর্ঘদিন অভিজ্ঞতা বলছি, 1000 লোককে জিজ্ঞেস করলে বলতে পারবো না যে বরিশালের প্রথম প্রশাসনিক ভবনটা কোথায় ছিল। দুঃখের বিষয়। আমি এই জায়গা থেকে ডিসি যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা আমি তাকাই দেখতেছি, এখানে আমি জানি যে এইখানে কি বিল্ডিং ছিল, আমি নিজের চোখে দেখেছি। এ বিষয়ে কিছু গল্প আছে, তোমরা শুনতে চাইলে আমি হয়তো পরে বলবো। আর যদি শুনতে চাও তোমরা মনে করে দেবো, কারণ আমি হয়তো খেই হারাই ফেলবো, হয়তো মনেও থাকবে না। আর যদি এখন শুনতে চাও তুমি এখনো বলতে পারি। আচ্ছা, তাহলে আমি এখন বলবো। আচ্ছা, এই যে জায়গায় তোমাদের এখন ডিসি অফিসটা, এই জায়গায় একটা বিল্ডিং ছিল, যে বিল্ডিংটার নাম ছিল এসডিও নর্থের অফিস। আমরাও দেখছি এসডিও নর্থের অফিস। এই বিল্ডিংটা তোমরা তো ডেফিনেটলি এখন সবাই ওটার নাম কি বলে, ফেসবুক দেখো। এই ফেসবুকে তোমরা দেখবা 200 বছরের ইতিহাস বরিশাল, ওখানে তুমি একটা বিল্ডিং দেখবা, হলুদ রঙের একটা বিল্ডিং। ওই পুরান বিল্ডিংটা আমিও খোঁজকাজ করলে আমার কাছেও আছে। ওই বিল্ডিংটার কথা বলা হয় যে বরিশালে একজন ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর, সে একজন বাঙালি মহিলাকে বিয়ে করছিলেন এবং ওই ভদ্রলোক পেশাগতভাবে আসলে খুব সম্মানজনক কিছু করতেন না, সম্ভবত ডাকাতি করে বেড়াইতো। তো ওই মহিলাকে এই বাসায় রেখে সে যাইতো, বা মহিলা তাকে বলছে যে তুমি তো আমাকে রেখে বাইরে যাচ্ছ, তো আমি থাকবো কোথায়, আমি তো সমাজচ্যুত, কারণ আমি যেখান থেকে আমার বিয়ে হয়েছে সেখান থেকে আমি ওই সমাজে যাইতে পারতেছি না, তুমি থাকো বাইরে, কোথায় থাকবো, আমরা জন্য বাসস্থান করো। সে তখন ওই বাসস্থানটা তৈরি করে। খুব মজার একটা ব্যাপার না? আজকে যে জায়গায় সিটি কর্পোরেশন আছে, এইটার নাম ছিল শিবপুর ভবন। আমি শিবপুর ভবন দেখছি, এবং তোমাদের যদি বলি ওই ছবিটা আমি দেখাইতে পারবো না, বরিশালে সম্ভবত ওই ছবিটা কোথাও নাই, কিন্তু আমি তোমাদের ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে পারি। এইটা ছিল অনেকটা, তোমরা প্রাচীন ইনকা সাম্রাজ্যের কথা দেখেছো, যে চারদিকে সিঁড়ি উঠছে, মধ্যে একটা ফ্ল্যাট, তারপর আবার চারদিকে নামে গেছে। এইটার গঠনটা অনেকটা সেরকম ছিল। উপরের দিকটা ছিল এরকমের, ব্রিটিশদের সব স্থাপনা যেরকম ছিল, যেটাকে কোর্ট বানান যায়, অফিস বানান যায়, রেস্ট হাউস বানান যায়, ওইরকম ছিল। আমি নিজে দেখছি, এটা অসাধারণ একটা ছিল। এবং এই প্রসঙ্গে তোমাদেরকে আরও একটু কথা বলি, বরিশাল জিলা স্কুলের পুরানো যে ভবনটা ছিল, যে ভবনটাকে ভাঙ্গিয়া বলা হয় যে একটা আধুনিক ভবন করা হয়েছে। আমি গত বছর আমেরিকায় ছিলাম, সেখানে সর্বাধুনিক যে স্কুলটা দেখছি সেটা ছিল একই ডিজাইনের। চিন্তা করা যায়? আচ্ছা, আমরা বোকার মতো বিল্ডিংটাকে ভাঙ্গিয়ে ফেলে ওটা থার্ড ক্লাস কেটা বিল্ডিং করছি, না হয়েছে জায়গা, না হয়েছে কিছু, একেবারে সেম, কোনো 19-20 নেই। এবং আমি তোমার চাইলে আমি হয়তো ছবিটাও তোমাদের দেখাইতে পারি। তোমাদের ইউনিভার্সিটিতে আমি 2টা ক্লাস নিয়েছিলাম ইতিহাসে। আমি ভাবছিলাম ওরা খুব আগ্রহী, উৎসাহী হবে, যে জন্য ওই ছবিগুলো একটু বড় করে ভিজুয়ালাইজ করবার জন্য আমি নিজের পয়সা দিয়ে একটা ভিজুয়ালাইজ পাওয়া যায়, অ্যাডভার্টাইজ করলে তোমরা দেখবা
ওই তোমাদের ফেসবুকের মধ্যে আছে, ওটা দিলে ছবিটা একটু বড় হয়। কিন্তু আমি আশ্চর্য হলাম, কেউ আগ্রহী হলো না, ইতিহাস বিভাগ। যাই হোক, এরকম বহু জিনিস আমরা নষ্ট করছি। আমি একটু আগে আরিফের সঙ্গে আলাপ করছিলাম যে তোমরা সবাই জানো এই জায়গায় একটা জায়গা আছে, যে জায়গাটার নাম বলে সে নাম কি, সুজাবাদের কেল্লা বরিশালে। তো আসলে আমরা বলি অনেক কিছু আছে, ডেফিনেটলি আছে, কিন্তু আমাদের চোখের মধ্যে নাই। সুজাবাদের কেল্লায় তাদের যে বংশধর একজনকে আমি রাজি করাইছি যে ওইটা খনন করার জন্য, এবং আমাদের প্রিয় আরিফ খনন কাজে বিশেষজ্ঞ, সে প্রায় বাইরে যায় ওই খনন কাজে অংশগ্রহণ করার জন্য। সে আমার সামনে বসে প্রস্তাব করছে যে ওইটা আমরা খনন করবো, অ্যাটলিস্ট একটা দেওয়াল অবধি আমরা পাই, আমরা বলবো যে নবাব সুজা এই জায়গায় আসছিল মগ পর্তুগিজদের দমন করবার জন্য, এবং হি স্টার্টেড 1 ফোর্ট ওভার হিয়ার। এটা আমাদের জন্য একটা দর্শনীয় বিষয় হবে। তোমরা অবশ্যই তাকে ধন্যবাদ জানাবা যদি এটা সে কাজ করতে পারে। এখন আমরা মূল প্রসঙ্গে যাই, ঠিক আছে? অনেক আজে বাজে গল্প করলাম। তো বরিশালের নামকরণ আমরা যতটুকু জানি বাকলা চন্দ্রদ্বীপ বা চন্দ্রদ্বীপ বাকলা থেকে শুরু হয়েছে। কোন জায়গা থেকে শুরু হয়েছে বলা মুশকিল, তবে অবশ্যই বরিশাল বাকলা বঙ্গ বা বাংলা থেকে শুরু হয়েছে। এখন এই বঙ্গ বা বাংলা এটা নিয়েও নানা বিতর্ক আছে, তোমরা ইন্টারনেট সার্চ করলে এগুলো পাই যাবে। আমি 2-1 লাইন এগুলোর সাথে, সেগুলো কোনো তথ্য বা আলোচনার বিষয়বস্তু নেই, এত সহজ বিষয়বস্তু হয়ে গেছে। সেটা হচ্ছে বঙ্গ নামটা কোত্থেকে আসছে। বঙ্গ নামের ব্যাপারে 2টা তথ্য আছে, এটা তোমরা অনেকেই হয়তো জানো। একটা হলো মহাভারত অনুসারে মহারাজা বলিরাজ, মানে মহারাজ বলি, সে ছিল অন্ধ, তার স্ত্রী সুদেষ্ণার গর্ভে ওই সময় একটা নিয়ম ছিল, যাদের বাচ্চা কাচ্চা না হইতো তারা, এই কথাটাকে তোমরা একটু ম্যাচিউর দেখে আমি বলছি, যে ক্ষেত্র সন্তান নিতে পারত। তো ওদেরকে ঠাকুরা কি মুনি দীর্ঘতমা, এই দীর্ঘতমা মৌনি সুদেষ্ণার গর্ভে 4টা সন্তান হয়, অঙ্গ, বঙ্গ, পৌন্ড্র, কলিঙ্গ, শুম্ভ। এই যে বঙ্গর নামে এই এলাকাটা হয়, এলো একটা ধারণা। দ্বিতীয় ধারণা, এটা হলো মহাভারত অনুসারে। আবার অন্যদিকে তোমরা দেখো মুসলমান ধর্মের অনুসারে বলা হয়, যারা মুসলমান ধর্মে বিশ্বাস করে, যে হজরত নূহ আলাইহিস সালামের ছেলে হামের ছেলে হিন্দের ছেলে হয়েছে বং, এই থেকে বাংলা হয়েছে। কিন্তু আসলে যদি আমরা ক্রোনোলজিক্যালি দেখি তাহলে এই আখ্যান বা এই যে উপাখ্যানগুলা, এগুলো এত আগের, এর সঙ্গে মেলে না। অদ্ভুত ব্যাপার, কিন্তু এ নিয়ে আমরা মাথাও ঘামাইনি। কেন ঘামাই নেই? ওটা আছে তো, ঠিক আছে, ওদের দরকার নেই। এবং এই বিষয়টা বরিশালের প্রায় প্রত্যেকটা ব্যাপারে আমি দেখছি। হ্যাঁ, যারা এই নিয়ে গবেষণা করতে পারতেন, যারা এই নিয়ে ভাবতে পারতেন, তারা ভাবেন নাই, কোনো রকম দায় এড়াইছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে তোমাদেরকে একটু আগে বলছি যে একটা পর্যায়ে বরিশাল নিয়ে আমি এত উত্তেজিত ছিলাম, চিন্তাও করতে পারবো না। তোমাদের চেয়ে একটু বেশি বয়স ছিল তখন আমার। তখন আমি জনৈক ইতিহাসবিদ, তার একটা তথ্য নিয়ে উনি বলছিলেন যে বরিশালে ইসলাম ধর্ম প্রচার হয়েছে এমন একটা জায়গা থেকে। হজরত, তোমরা অনেকেই জানো যে সাইদুল আরিফিন বরিশাল ইসলাম ধর্ম প্রচার করছেন। তো আমি, আমার একটা বই আছে, এটা এখানে নাই, বরিশালের ঐতিহাসিক নিদর্শন, ওইটা দেখবার জন্য আমার এত আগ্রহ হয়েছে যে আমি আমার ছোট ভাইকে নিয়ে সেখানে গেছি। একটা পর্যায়ে আমি এত হতাশ হয়ে গেছি যে আমি ভাবছি ঠিক আছে, যাওয়ার দরকার নেই, চলো ফির। আচ্ছা, তোমরা কি বিরক্ত হচ্ছ? তাহলে প্লিজ, তোমরা খুব বিরক্ত হলে হাত উঠাবে, আমি ওই জায়গায় স্টপ করবো আর কি। কারণ আমাদের তো অনেক, ওই যে বলছি, অসঙ্গতি হইতে পারে, ভিন্ন ট্র্যাক যেতে পারে। যাই হোক, তো আমি যে আমার সঙ্গে যে ছেলে, ওকে আমি বলছি যে দূর যাওয়ার দরকার নেই, চলো আমরা ব্যাক করি। ও আমাকে বলছে, ভাইয়া এত দূর আসছি, চলেন যাই। তো আমি যখন ওই জায়গায় গেছি, যাই দেখি কয়েকটা আধা পোড়া মোম আর কয়েকটা ম্যাচের কাঠি, কয়েকটা ম্যাচের বক্স পড়ে রয়েছে। এই বলি, হোয়াট ইজ দিস ননসেন্স, এখানে কিসের জন্য আসছি? বলছে এই। তো আমি বেশ কয়েকটা ছবি নিয়েছি, ছবি নিয়ে বলছি যে ঠিক আছে, তো এখানে একটা মাদ্রাসা আছে শুনছি, যেখানে সাইদুল আরিফিনের নামে মাদ্রাসা আছে, বা ওই ইতিহাসবিদ লিখছেন এই কথা তার বইতে, আমি নামও বলতে পারি, তাকে ছোট করতে আমি চাই না। এবং বরিশাল বিভাগের ইতিহাসের যদি যে কটা আছে তার মধ্যে একটা বই বলছে যে হ্যাঁ, ওইখানে এক মানে একটু কাব্যিক করতে চাইছে ব্যাপারটা। এক বট গাছের নিচে তাকে সমাহিত করা হয়েছে, তার প্রয়াণ দিবসে লক্ষ লক্ষ ভক্ত আসেন, নানা রকম যন্ত্রণা।
আমি যে সময় মাদ্রাসে গেছি সুপারিনটেন্ডেন্ট বলছে দূর উনি জীবনে আসেই নেই দেখি, কিসের কথা বলেন, ওই যে তার নামে একটা দিয়েছি মাদ্রাসা, ওই হাস্যকর ঘটনা না? এখন আমাদের যদি খুঁজতে হয়, কি খুঁজতে হবে, যা আসলে বরিশালে ইসলাম ধর্ম কবে প্রচার হয়েছিল, খ্রিস্ট ধর্ম কবে প্রচার হয়েছিল, হিন্দু ধর্ম কবে প্রচার হয়েছিল, বৌদ্ধ ধর্ম কবে প্রচার হয়েছিল। আমাদের কাছে কিন্তু সবাই ডকুমেন্ট আছে, ইভেন বৌদ্ধর মতো ধর্ম, এই যে রাখাইনদের বাদ দিয়া বৌদ্ধরা এই সময় আসছিল, সে প্রসঙ্গে আমি পরে আসব। এখন আমরা ফিরে যে পুরানো প্রশ্নে, বরিশালের নামকরণ, তোমাদের বং সম্পর্কে বলছি। এখন দেখা যাচ্ছে বং থেকে বাংলা আসছে না বাংলা থেকে বঙ্গ আসছে। এই বাংলা থেকে, ওই যে আমি আগে বলছি আরো, যে আমাদের ইতিহাসটা এত এত হেজি, উনি একটু মাথায় ঘামায়নি। কারণ এক সময় এই জায়গাটা ছিল জলাভূমি। জলাভূমি হইল কিভাবে, তোমরা জানো সবাই, যে এই অঞ্চলের সৃষ্টি হয়েছে হিমালয় থেকে যে পলি মাটিটা আসছে, সেই মাটিটা এসে এই জায়গাটা করছে। আসছে কিভাবে, আসছে গঙ্গা দিয়ে। কোন গঙ্গা? সেই গঙ্গা কি আদি গঙ্গা আছে? নাই। ইন্ডিয়াতে এখন বলা হয় আদি গঙ্গা। আদি গঙ্গা কোনটা বলতে পারে না কেউ। তাহলে আমরা এই পানিগুলো পাসলাম কোথা থেকে? ওই আমলে দেখা গেছে যে পুরানো গঙ্গা, যেটা ভাগীরথী, ব্রহ্মপুত্র, যমুনার মিলিত স্রোত, তো তোমরা স্কুলে পড়ছো যে তাৎপুরের কাছে মিলিত হইয়া তাহারা বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তাহার এক ধারার নাম মেঘনা, এক ধারার নাম পদ্মা। এই তো তোমরা স্কুলেই পড়ছো, এইগুলো আর বললে লাভ নেই। আমাদের যে জায়গাটা, সে জায়গাটা কোনটা? সেই জায়গাটা হচ্ছে সন্ধ্যা নদী। সন্ধ্যা নদীর বিস্তৃতিটা কতটুকু ছিল? মনে করো ভোলা হইতে আরম্ভ করে এইদিকে পর্যন্ত এই টোটাল জায়গাটা ছিল সন্ধ্যা। সন্ধ্যার আগে এই জায়গাটা কি ছিল? এই যে নদীর যে প্রবাহ, এই প্রবাহগুলোর নাম ছিল হলদিনী, পাবনী, নলিনী। এইগুলো এখন আর নাই। তবে এই প্রসঙ্গ আমরা পরে আলোচনা করি, যেটা নাই ওটা নিয়ে খুঁজছে তো আর লাভ নেই, আমরা পাবো না। এবং আমি সন্ধ্যা নদী যখন খুঁজতে গেছি তখন আমি হতাশ হয়েছি। কেন? এই শিকারপুর থেকে শুরু হয়েছে, ওই মাথাবন্ত ঝালকাঠির কোণা থেকে নদীর মধ্যে গরু চড়তে আছে। আমি ছবিও দিছি আমার বইতে, যে এই নদী ওই পাশে, এই পাশেও নদী, ওখানে গরু চড়তে। তো ও নদী নাই। আমরা ওই নদী যদি না থাকে, এই নাম নিয়ে মাতামাতি করে লাভ নাই। আমাদের হাতে যেটা আছে আমরা সেটা নিই। বরিশালের নামকরণের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা বঙ্গের পর আসছে সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ। আচ্ছা, চন্দ্রদ্বীপটা কখন আসছে? ওই যে বলছি যে খ্রিস্টীয় ৩য় শতাব্দীর পর থেকে ইতিহাস শুরু হয়েছে। এটা কারা? চন্দ্রবংশীয় যে রাজা, তারা এই জায়গাটা তারা দখল করেনি, এমনি এমনি দখল হয়ে গেছে। কারণ কেউ তাদের সঙ্গে যুদ্ধ করতে জানে, কিছু করতে মানে। চন্দ্রবর্মা তার নামে এই জায়গাটাকে চন্দ্রদ্বীপ বলে, চন্দ্রদ্বীপ হিসেবে গ্রহণ করছে বললে বলা হয়ে থাকে। এখন চন্দ্রবর্মার আর পরিচয় আমরা জানি না, শুধু নামকরণটা ছাড়া। এরপরে তাহলে আমরা কি করব? ঠিক আছে, চন্দ্রবর্মাটাকে আমরা রাখি। এরপরে কোন নামটা আইছে? এরপরের নামটা আইছে বাকলা। এ সবাই তোমরা জানো। আচ্ছা, বাকলা নামটা কোত্থেকে আসছে? অদ্ভুত অদ্ভুত সব তথ্য আছে। তোমরা সবাই দেশের সর্বোচ্চ শিক্ষায়তন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তোমরা ডেফিনেটলি আমার কাছে এটা ব্যাখ্যা দেবা যে ধরো আমি একটা দুইটা বাকলা নামকরণ সম্পর্কে যা আমাদের ইতিহাসবিদরা বলছেন সেটা আমি বলতেছি। একজন ইতিহাসবিদ বলছেন এই জায়গায় এক সময় এক ধরনের গাছ পাওয়া যেত, যে গাছের সুতা দিয়া এই জায়গায় কাপড় তৈরি হইতো, সেই হিসাবের নাম ছিল খৌম। এবং সেই যে গাছের যে বকল, বকল মানে ছাল, ওই জন্য একটা নাম। আচ্ছা, এরকম কোনো গাছের নাম তোমরা শুনছো আজ পর্যন্ত? কেউ শুনছে? সেরকম লোকের খবর পাইছো? গেল একটা। দ্বিতীয় গল্পটা আরো মজা। সেটা গল্প হয়েছে, বলা হয়েছে যে এক রাজা, কোন রাজাটা যার নাম নাই, উনি তার রাজ্য হারাইছেন। আর এক রাজার কাছে যে বলছেন যে উনি তো আমার জায়গা নিয়ে নিয়েছেন, আমাকে রাজ্যটা ফেরত দেন। কিন্তু রাজকন্যা যিনি, তিনি চাইতেছিলেন না যে উনি সেই রাজ্যটা ফেরত পাক। তখন তো বলা হলো কি যে আচ্ছা একটা কাজ করো, তুমি যদি সিংহের সঙ্গে লড়াই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে যে অসঙ্গতিগুলো কোথায়। তুমি যদি একটা সিংহের সাথে লড়াই করিয়া এই জিততে পারো, তাহলে তোমার রাজত্বটা ফেরত দেওয়া হবে। ভালো কথা। সেই মহান বীর রাজি হয়ে গেলেন, উনি যুদ্ধ করলেন, যুদ্ধ করিয়া সিংহকে মারি ফেলাইলেন। তখন রাজকন্যার সংগতভাবে ক্ষিপ্ত হয়ে গেলেন, তার পায়ের কাছে একটা কলা গাছের বাকল পড়েছিল, সে সেটা ছুঁড়ে মারছে, এই নে তোর বাকল, সে বাকলা হয়ে গেছেন। আচ্ছা, এখন রাজকন্যার পায়ের দ্বারে কলার ছোলা থাকবে কেন? পড়তো। দ্বিতীয় হয়েছে, এইরকম জায়গায় সিংহর সঙ্গে লড়াই করবার মতো জায়গার জন্য একটা এরিনা দরকার বা একটা স্টেডিয়াম। বরিশালে কোথায় তা? উদ্ভট। এ নিয়ে মাথাও ঘামায়নি। গেল বাকলা চ্যাপ্টার। তারপর দীর্ঘদিন, এখন
যেটা মোটামুটি প্রতিষ্ঠিত, এবং আমিও বিশ্বাস করি যে বাকলা নামকরণের কারণটা এইটা হইতে পারে। সেটা হচ্ছে কি, আমরা জানি অতি প্রাচীনকাল থেকে আরবি, ফিনিশ, গ্রিস এই ব্যবসায়ীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। তোমরা এটা ভালো করে জানো যে আমেরিকা আবিষ্কার হয়েছে, তার পিছনেও কিছু ছিল ব্যবসা। তো ওরা ব্যবসা করতে করতে আসে, এবং আমরা যতটুকু ইতিহাস জানি অতটুকু জানি যে এই এলাকায় বিভিন্ন রকমের শস্যে খুব সমৃদ্ধ ছিল প্রাচীনকাল হইতেই। আরবিতে বকল মানে হয়েছে শস্য সমৃদ্ধ জায়গা, এবং আমার ব্যক্তিগত ধারণাও ওইটা যে সেই আরবি ব্যবসায়ীরাই এইটাকে বাকলা নামে পরিচিত করছে, পরে বিকৃত হয়ে গেছে। এরকম নাম বিকৃত হওয়ার জন্য যার নাম নুরুয়া আমরা কই নুরুয়া, যার নাম কাদেরিয়া, তো এরকম বকলা থেকে হইতেই পারে, এটা একটা সম্ভাবনা। আর আগের যেগুলো যুক্তি আছে তার তুলনায় এই যুক্তিটা একটু শক্তই মনে হইতেছে না? গেল তোমার বাকলা। এরপরে আমরা সরাসরি চলে আসব বাকলা চন্দ্রদ্বীপের পর কোন জায়গাটা আছে? বাকেরগঞ্জ। এই একটা জায়গায় আছে যে জায়গায় কোনো কন্ট্রোভার্সি নাই, আগা বাকের নাম অনুসারে এটা বাকেরগঞ্জ হয়েছে। এই একটাই মাত্র জায়গা আছে যে সুবেদার আগা বাকের, তার নামে এই জায়গাটা বাকেরগঞ্জ। এখানে একটু সময় আছে এই বাকেরগঞ্জ থেকে বরিশাল আসা পর্যন্ত, এর মধ্যে সামান্য সময় বরিশালের এই অঞ্চলটার নাম ছিল বুজুর্গ উমদপুর। তোমরা কি এই নামটা শুনছো কখনো? আচ্ছা, এটা একটা অদ্ভুত ব্যাপার, কেন যে এটা এড়াই যাওয়া হয়েছে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমার উত্তরটা আমার জানা আছে। হয়তো কিছু লোকে চায় নাই যে এই নামটা প্রচারিত হোক, এইটুকুই শুধু বললাম আমি। না, সমস্যা তোমার না, সমস্যা আমার, হবে না। আচ্ছা, তোমরা যদি ইন্টারেস্টেড হও তোমরা খুঁজে পাবে, এটা কোনো গোপন কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এই বুজুর্গ উমদপুর ছিল কে? সে ছিল আগা বাকেরের রিলেশন, তার নাম হচ্ছে বুজুর্গ উমিদ খান। তোমরা যদি কখনো তোমাকে ইউনিভার্সিটি থেকে একটু সামনে পশ্চিম দিকে যাও, নলসিটির দিকে, হাতের ডাইন দিকে, হাতের বাম দিকে দেখবা যাওয়ার সময় ওই জায়গায় একটা জায়গা আছে, যাবার নাম হইল গিয়া কাফুরিয়া পট্টি। তোমরা শূন্য থাকতে পারো বা যাইয়াও থাকতে পারো। যদি যাও এই কাফুরিয়া পট্টিতে আমি প্রাচীন বরিশালের কিছু নিদর্শন দেখবা। ওই জায়গাটা একসময় সিলেকশন করা হয়েছিল যে বরিশাল তৈরি করা হবে। যাই হোক, কাল প্রবাহে এটা চলে গেল। এর মধ্যে পলাশী যুদ্ধ হইলো, ব্রিটিশরা এখানে চলে আসলো। ব্রিটিশরা চলে আসার পর এই নড়ি চলে গেলো। 1757 সালের পর থেকে একটু ব্রিটিশ প্রশাসন নড়িচড়ি বসলো যে বিভিন্ন এলাকাগুলো সাজানো। এই তখন কিন্তু আধুনিক বরিশালের নামকরণ হয়, বাকরগঞ্জ থেকে বরিশালে উত্তরণ হলো। এখন আমরা বরিশালের নামকরণ আসি। বরিশাল সম্পর্কেও ওই রকম আজগুবি অসংখ্য গল্প আছে, যেটা সবচেয়ে পরিচিত গল্পটা হয়েছে এরকম, একসময় এই জায়গায় বড় বড় শাল গাছ ছিল, সেই জন্য বরিশাল আছে। আজ পর্যন্ত তোমরা কেউ শাল গাছের ছাল গাছ হয়ে যাবে, গাছ তো দূরের কথা, বরিশালের মাটি শাল গাছের জন্য উপযুক্ত না, কোনোদিন ছিল না, কখনোই ছিল না। এখন ওই যে আমরা বলি না যে ওই আইডিয়া দিয়ে দিলাম, তুমি মানলে মানো, না মানলে না মানো, কেন তোমাকে চ্যালেঞ্জ করার নাই কেউ। দ্বিতীয়টা আসো কি, বরি সল্ট, এইটা খুব জনপ্রিয় একটা তত্ত্ব, আমরা সবাই বিশ্বাস করতে ভালোবাসি। কিসে আসলো? বরি হলো হিন্দি শব্দ একটা, বরি মানে বড়, বলা হয়ে থাকে বরি সল্ট থেকে। বরি হলো হিন্দি শব্দ আর সল্ট হলো ইংরেজি শব্দ। তোমরা কেউ শুনছো আজকে দুইটা ভিন্ন শব্দ মিলে আর একটা শব্দ, নতুন শব্দ তৈরি হয়েছে? কেউ শুনছো এখানে? সল্ট মানে কি? লবণ। আর বরি সল্ট, তো বরি হলো হিন্দি আর হইলো সল্ট হইল গিয়া ইংরেজি, এটা মিললে বাংলা ভাষা একটা শব্দ তৈরি হয়েছে। অদ্ভুত না? এটা আমরা মানিয়ে নিছি। বলা হইল কি, বরিশালে খুব বড় বড় লবণের চৌকি ছিল, সেই জন্য নাম বরিশাল থেকে বরিশাল হয়েছে। আচ্ছা, লবণের চৌকি মানে কি? আমি একসময় লবণের ব্যবসা করছি, ব্যবসা মানে চাষ করছি, মানে আমার সর্বশেষ ব্যবসাটা ছিল লবণ চাষ করা। বরিশাল এলাকা লবণ চাষের জন্য উপযুক্ত নয়। আমি তোমাদেরকে তাত্ত্বিকভাবে কথাটা বলতে পারি, পানিতে লবণের মাত্রা যদি 200 হয় তখন ওই পানিটা লবণ হয়ে যায়। এইখানে পানিতে লবণের মাত্রা কোনো সময় 10 ক্রস করে নেই। এবং অপ্রাসঙ্গিক তোমাদের একটা কথা বলি,
আমি খেপুপাড়ায় যে জায়গায় লবণের চাষ করছি আমি দীর্ঘদিন করছি এবং বৃহত্তর একটা জায়গা আমি নিছি 100 একরের উপর জমি। এবং তোমাদেরকে শুরুতে বলছিলাম যে একটা প্রেশারে আমি করতে পারিনি, এই প্রেশারটা ছিল এই লবণ চাষে। তবে আমি আগাগোড়া সব জানি, ঠিক আছে। তো বরিশাল লবণ কোনোদিনই ছিল না, ছিল কি ঝালকাঠিতে লবণ ক্রাশ করতো, ক্রাশ করে ওই জায়গায় প্রক্রিয়াজাত করে বাইরে যেত। তাহলে ঝালকাঠির নাম বরিশাল হয় নাই কেন? অদ্ভুত ব্যাপার। তো ঝালকাঠির নাম বরিশাল হবে। আরও আছে, এই জায়গা একসময় সুন্দরবনের মধ্যে ছিল, সুন্দরবন এলাকায় বাঘকে শিয়াল বলা হয়, বড় বড় শিয়াল, সেজন্য বরিশাল হয়েছে। কি অদ্ভুত যুক্তি! তাহলে সুন্দরবনের নাম বরিশাল হয় নাই কেন? এই প্রশ্নগুলো করার মতো কোনো লোক আসেনি। আচ্ছা, আমরা একটু ভিন্ন ভাবনা ভাববে দেখি। বরিশাল সম্পর্কিত নামকরণের ব্যাপারে সবচেয়ে যেটা জনপ্রিয় ব্যাপার সেটা হচ্ছে জনৈক শেলি নামে জনৈকা তরুণী এবং শেলে নামে ব্যারে নামে জনৈক ব্রিটিশ, তাদের একটা হার্দিক সম্পর্ক, হৃদয়ঘটিত সম্পর্ক ছিল, কিন্তু তাদের বিয়ে হয়নি দেখে দে কমিটেড সুইসাইড এবং সেই নামে বরিশাল হয়ে গেছে। এখন পর্তুগিজরা কখন ছিল আর ব্রিটিশরা কখন ছিল এইটা কেউ মিলেই দেখেনি। এখন এখানে তোমরা চাও যদি ওইখানে আমি দেখাই যেতে পারি, একটা কবর বললে কথিত একটা কবর আছে এই পৌরসভা সিটি কর্পোরেশনের সামনে, দেখবা একটু জায়গা ফেন্স দাও, ওইটাকে বলা হয়। আমার ছোটবেলা আমি দেখছি ওইটা কবর মুখ ছিল। আমার ছোটবেলা মানে তুমি কালকে পরশু মনে করো না, বহুত পূর্বে, 60 বছর আগের কথা বলছি, 70 বছর আগের কথা বলছি। বলা হলো সময়কালটা মিলতে আসে না। এখন আমার একটু ছোট ধারণা আছে, যেটা আমার বিভিন্ন বইতে আমি বলছি, তোমরা দেখো যাচাই করি। এই যে গল্পগুলো প্রচলিত আছে সেই তুলনায় আমার যে হাইপোথিসিস সেটা কদ্দূর বাস্তব দেখো। আমার ধারণা হলো প্রাচীন কাল হইতেই এই এলাকাটা খুব নেগলেক্টেড ছিল, অতি প্রাচীন, মহাভারতের আমল হইতে। যখন মহাভারতে অর্জুন এদেরকে বনবাস দেওয়া হইল, তখন তাদেরকে বলা হইল, তোমরা তো এই ঘটনাটা জানো বোধহয়, যারা কুদুরদের সঙ্গে যুদ্ধে ঠকিয়ে গেল, তারপর বনবাসে যাও। বনবাসে যাওয়ার নিয়মটা হলো কি, এই 12 বছর বনবাসের মধ্যে কারোর সঙ্গে তোমাদের দেখা হইতে পারবে না। যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে আবার নতুন করে ওইখান দিয়ে শুরু হইবে 12 বছর। তা সঙ্গত কারণে তারা মানুষজন এরাই চলছে। তাদেরও বলা হয়েছে যে তাদেরও অযোগ্য জায়গা, অগম্য জায়গা, মানে এত খারাপ জায়গা ছিল। তাহলে এই জায়গাটাকে প্রাচীনকালে খারাপ জায়গা হইল। তারপর ঘুরিয়ে আসো, ব্রিটিশ আমলে কি বলতো, ল্যান্ড অফ হুলিগানস, গুন্ডাপান্ডার দেশ। আমরা বরিশালে যারা আছি আমরা বলতাম দূর দহিনা মানুষ ওইপদি, মানে সব খারাপ লোক ওই জায়গায় থাকে, সব দক্ষিণের লোক ওই জায়গায় থাকে। এটা সব জায়গায় তুমি ইতিহাসবিদদের কথা দেখবা, সে জায়গায় তারা সবাই এই কথা বলছে, বরিশালের লোক ডাঙ্গা বাস, মানে সবসময় লাঠি নিয়ে হাঁটে, এরকম একটা কথা। ব্রিটিশ আমলে তোমাদের একটা তথ্য দিই, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় 2টা জায়গায় 6 ইঞ্চি লাঠি পর্যন্ত নিষিদ্ধ ছিল আইন, আমি রেফারেন্সও বলতে পারবো। সন্ধ্যার পর এই লাঠি নিয়ে হাঁটতে পারবে না। এক হল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, আর দ্বিতীয় হয়েছে বরিশাল। মানে ব্রিটিশরাও এই জায়গাটাকে এতটা খারাপ জানত। এখন আমি মূল প্রসঙ্গে আসছি, এই খারাপ জায়গাটা, খারাপটা কি? খারাপে ব্রিটিশ আমলে সরকারি ভাষা ছিল কোনটা? ফার্সি, তাই না? ফার্সি, দ্বিতীয় ছিল ইংরেজি। ফার্সিতে খারাপ মানে হয়েছে বুড়ি, সালা মানে হয়েছে আবাসস্থল। বুড়ি সালা আমরা যদি একভাবে ধরে নিই যে হ্যাঁ এই দক্ষিণ এলাকাটা বুড়ি সালা, ব্রিটিশরা যে সময় আছে ওই জায়গাটা কিরকম, বুড়ি সালা, ভালো না, একটু ভালো শোনা যেতেছে না, সত্যের কাছাকাছি। তুমি ঢাকা যাবার আগে দুজনের জিজ্ঞেস করবে ঢাকা জায়গাটা কিরকম, তাই না? যে ঢাকা থেকে বলবে ভালো নাহলে খারাপ, নাহলে যাও মানে যাই না, এরকম। ব্রিটিশরা যখন আইসে ফার্সি ভাষায় জিজ্ঞেস করছে জায়গাটা কিরকম, বলছে বুড়িসালা। এই বরিশালার বিকৃত রূপই বরিশাল বললে আমার ধারণা, এইটাই গ্রহণযোগ্য বললে আমার মনে হচ্ছে যতগুলো তৃতীয় পাইছে। এবং আমি কীরকম বলবো বলতে হয় না, এই তথ্যটা আমি আমার বইটি প্রথম বলছি। এবং এই বরিশালা থেকে আমি বাংলা প্রসঙ্গেও যাইতে পারি। বাংলার প্রসঙ্গে হয়েছে, আমি তোমাদেরকে একটু আগে বলছি, বাংলা প্রসঙ্গে আমি বলছি যে আমি লবণের চাষ করতাম।
আমার বন্ধু ছিল, তোমরা হয়তো 2-4 জন চিনতে পারো, মনে করতে পারো। আমি এক বার্মিজদের মানে রাখাইনদের বাড়িতে তখন ছিলাম। আমার বন্ধু যে ছিল ওর বোনটা ছিল এতিন, এমপি ছিল 2বার, ওদের বাড়িতে ছিলাম। তারা খুব শিক্ষিত একটা ফ্যামিলি। ওইখানে আমি দেখছি তারা কাউকে ডাকতো লা লা, মানে আসো আসো।